সকলকে স্বাগত। আজকে পবিত্র এবং শুভ রামনবমী উপলক্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা। সামনেই নববর্ষ আছে, বাংলা নববর্ষ, তারও অগ্রিম শুভেচ্ছা সকলকে জানিয়ে রাখছি রাজ্য বিজেপির তরফ থেকে। প্রথম আমাদের আজকের বিষয় হচ্ছে রামনবমী। আরে লেখা এই বিষয়টা বিষয় হওয়া উচিত না, কারণ এটা রামনবমী হিন্দুদের আমাদের পবিত্র একটা উৎসব, মনের উৎসব, প্রাণের উৎসব, কিন্তু সেটাকে বিষয় করে দিয়েছেন আমাদের প্রতিপক্ষ যারা রাজনীতিবিদ তারা। আজ থেকে 20 বছর আগেও যখন রামনবমী হয়েছিল তখন কি আপনারা রামনবমী নিয়ে কোনো আলোচনা শুনতেন না? আজকে রামনবমী হচ্ছে, কারা মিছিলে যাচ্ছে, কিভাবে মিছিলে যাচ্ছে, পিসি এবং ভাইপো তারা তো একেবারে, তাদের দুটো তিনটে বক্তৃতা আমি শুনলাম, সবকটাতেই বিষয় হচ্ছে গেল রব। কি না, পশ্চিমবঙ্গের মানুষ রামনবমী পালন করছে, গেল রব, পিসির গলাতে, ভাইপোর গলাতে। এ তো অদ্ভুত অবস্থা। বলা হচ্ছে কেন গদা হাতে যাচ্ছে, কেন হাতে অস্ত্র আছে। এরপরের প্রশ্ন যেটা করছেন না, যে কোনো সময় করতে পারেন, পেছন থেকে যদি তারা বলেন, যারা বলার, যাদের ভোট ব্যাংকের জন্য এইসব কথা বলছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যে দুর্গা ঠাকুরের হাতে অস্ত্র কেন, চলবে না। অস্ত্র বিরোধী আইনে সামনের বছর থেকে মা দুর্গার হাতে কোনো অস্ত্র দেওয়া চলবে না। এবং আমি বাংলার হিন্দুদের আমি এখন থেকেই বলে রাখছি, এদিনও বেশি দূরে নয় যদি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সরকার থাকে, যে তারা একটা সময় এই দুর্গা, যে আমাদের প্রাণের পুজো, সেই মা দুর্গার হাত থেকেও অস্ত্র ছিনিয়ে নিতে তারা দ্বিধাবোধ করবে না। কি হচ্ছে কি এগুলো? ধর্মটাকে ওনারা টেনে আনছেন কেন? রাজনীতির আঙিনাতে রাজনৈতিক বক্তৃতা দিচ্ছিলেন তো ভালো ছিল, মোদী সাহেবকে গালাগালি করছেন, নিজেদের সম্বন্ধে ঝুড়ি মিথ্যে কথা বলছেন, কুরুচিকর কথায় ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন, টুকরে টুকরে গ্যাংয়ের হয়ে ভারতের ভবিষ্যৎকে দ্বিখণ্ডিত কিংবা আরো অনেক খণ্ডে ভাগ করার পরিকল্পনা করছেন। তার একজন সহযোগী বলছেন যে কাশ্মীরের প্রধানমন্ত্রী আলাদা হবে, ভারতের প্রধানমন্ত্রী আলাদা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ না করে হাততালি দিচ্ছেন। ঠিক ছিল তো, করছিলেন, মানুষ বুঝে নিয়েছিল। যেই রামনবমী আসলো, আপনি ধর্মটাকে নিয়ে আসলেন কেন রাজনীতির আঙ্গিনাতে? যারা রামনবমীতে যাবে তারা যাবে, শান্তিপূর্ণভাবে যারা মিছিল করার করবে, জয় শ্রীরাম ধ্বনি যাদের দেওয়ার তারা দেবে। কার অধিকার আছে সেটা আটকানো আমি জানতে চাই। এই অধিকার কে দিয়েছে যে প্রচ্ছন্নভাবে ভয় দেখাচ্ছে? জায়গায় জায়গায় রামনবমীর মিছিলে কারা যাবে তাদের ছবি তোলা হবে, তাদের বাড়িতে চর পাঠানো হবে, পুলিশ পাঠানো হবে। তাদের অপরাধ কি? যে তারা হিন্দু, তারা জয় শ্রীরাম বলছে, একটা পবিত্র উৎসব রামনবমী, তার জন্য মিছিল করে যাচ্ছে। এই পশ্চিম বাংলাতেই এটা একমাত্র সম্ভব। আজকে সারা ভারতে রামনবমী উৎসব পালিত হচ্ছে, আর কোথাও নেই। সব জায়গায় টিভি খুলে দেখে নিন। উত্তেজনা সৃষ্টি করছেন কারা? না তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের
যারা সুপ্রিমো, তারা তাদের ভয়ঙ্করভাবে সাম্প্রদায়িক বক্তব্যের মধ্যে দিয়ে, হিন্দু বিরোধী বক্তব্যের মধ্যে দিয়ে পশ্চিম বাংলায় একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন এবং বিজেপির পক্ষ থেকে আমরা এটাকে সব রকমভাবে নিন্দা করছি এবং প্রতিবাদ করছি। এটা চলতে পারে না। সংবিধানের শপথ নিয়ে যিনি মুখ্যমন্ত্রী হয়ে আছেন, তার দায়িত্ব তার ভুলে গেলে চলবে না। এখনো পর্যন্ত এই রাজ্যে শান্তি বজায় রাখার সর্বোপরি দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রীর কাঁধে আছে। তিনি এই রকম মন্তব্য করতে পারেন না যেখানে উস্কানিমূলক প্ররোচনা থাকে, এবং তিনি সেটা করছেন। তিনি কি চাইছেন? যে শান্তিপূর্ণভাবে গত 3 বছর, 4 বছর, 5 বছর যখন থেকে এই রামনবমী নিয়ে কাগজে কলমে লেখা শুরু হয়েছে, কোথাও তো কোনো গন্ডগোল হয়নি। তিনি কি ডিসঅ্যাপয়েন্টেড? তিনি চাইছেন বাংলা উত্তাল হোক। তিনি চাইছেন যে ধর্মের ভিত্তিতে এই বাংলাকে দ্বিখণ্ডিত করতে, খণ্ড খণ্ড করতে। আমরা বুঝতে পারছি না। আমরা শান্তির বাণীর বদলে তিনি উস্কানিমূলক এবং তিনি ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয় দেখানোর কথা বলছেন মুখ্যমন্ত্রী হয়ে। এই করে দেবো, ওই করে দেবো, এই করলে ওই হবে, ওই করলে এই হবে। আমাদের মনে প্রাণে মা দুর্গা, রাম, শিব এরা সকলের মনে আছে, মা কালী, এবং তাদেরকে নিয়ে এইভাবে রাজনৈতিক ছেলে খেলা করবেন না। এটা আমাদের অনুরোধ। রাজনৈতিক জায়গাটা আলাদা রাখুন। আজকে রাজনৈতিক ব্যক্তি হিসেবে আপনাদের দায়িত্ব অনেক বেশি। গদা বা ত্রিশূল নিয়ে রামনবমী করে রাজনীতি করা হচ্ছে যে অভিযোগ এসছে, তার আমরা প্রতিবাদ করি। আর বলি আর একটা কথা, হিজাব দিয়ে যদি পলিটিক্স করাটা সাম্প্রদায়িক না হয়ে থাকে, তাহলে গদা এবং ত্রিশূল দিয়ে পলিটিক্স কোনোদিন বা রাজনীতি, আপনারা বলছেন আমরা রাজনীতি করিনি, সাধারণভাবে ধর্মীয় মিছিল বেরোচ্ছে, বেরোবে, সাধারণ মানুষ বার করবে, তাকে রাজনীতির রং দিতে যাবে না। আমরা জানি বাংলার রাজনীতিকে কারা সাম্প্রদায়িক রাজনীতিতে পরিণত করার চেষ্টা করছেন গত 5 বছরের ধরে, এবং ভোট ব্যাংকের খাতিরে সারা বাংলার মানুষ জানে। সুতরাং সেটা করবেন না, এই অনুরোধ আমরা এখান থেকে করছি বিজেপির পক্ষ থেকে। রামনবমীর যারা অংশগ্রহণ করতে চান তারা নির্ভয়ে অংশগ্রহণ করবে। এই বাংলা সকলের বাংলা, এই বাংলা সব ধর্মের বাংলা, এই বাংলায় সব ধর্মের লোক আপন ধর্মীয় অনুষ্ঠান সম্পূর্ণভাবে বাধাহীনভাবে যেন পালন করতে পারেন, সেই বাংলার কথা ভেবে আমরা সকলকেই অনুরোধ করছি শান্তি বজায় রাখতে। দ্বিতীয়, আমরা গতকাল বলেছিলাম কুচবিহার নির্বাচন নিয়ে, বা প্রথম দফার নির্বাচন আলিপুরদুয়ার এবং কুচবিহার নিয়ে। আমরা শুনতে পেয়েছি, জানতে পেরেছি যে নির্বাচন কমিশন খুব দ্রুততার সঙ্গে চেষ্টা করছেন সম্পূর্ণ বিষয়টা দেখার। কেন্দ্রীয় নির্বাচন কমিশনও এখানকার পুলিশ অবজারভারকে আমরা খবরে পেলাম, আপনাদের খবরে, যে তাকে ডেকে পাঠানো হয়েছে সমস্ত ব্যাপারটা পর্যালোচনার জন্য। এবং তার সঙ্গেও আমরা জানতে পেরেছি, আমরা জানি না সেটা সত্যি না মিথ্যে, যে কুচবিহারের আরওকে তথা ডিএমকে কলকাতায় ডেকে পাঠানো হয়েছে তার কাছ থেকে সমস্ত রিপোর্ট নেওয়ার জন্য। তার সত্যতা কতখানি আমরা জানি না, তবে আমরা এখনো আশাবাদী
যে কুচবিহারের ব্যাপারে, রিপোলের ব্যাপারে সদার্থক একটা দৃষ্টান্ত থাকবে, যাতে পরবর্তী ফেজগুলোতে, পরবর্তী পর্যায়গুলোতে কোনো সরকারি আধিকারিক বা তৃণমূলের গুন্ডা তারা একসঙ্গ হয়ে সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার সাহস না দেখাতে পারে। এইটুকুনি আমরা আশাবাদী। তৃতীয় আরেকটি প্রসঙ্গ আজকে আবার আপনাদের সামনে বলতে চাইছি, যে মিডিয়ার একটি অংশ, কিছু পোর্টাল, এরা মিলে একটি সংবাদকে প্রচারের চেষ্টা করছে যে বিজেপির একটা অংশের সঙ্গে নাকি তৃণমূলের কোনো অ্যাডজাস্টমেন্ট হয়েছে, 8টা 10টা সিট ভাগাভাগি করে নেওয়া হবে ইত্যাদি ইত্যাদি করে সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টায় কিছু খবর চলছে। এগুলোর আমরা প্রতিবাদ করি। আমাদের লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে, এবং আমাদের লড়াই 42টা সিটের মধ্যে সবকটি সিটেই প্রবল লড়াই, সর্বশক্তি দিয়ে বিজেপি এখানে লড়ছে। এইভাবে ভুল খবর, অসত্য পরিবেশন করার জন্য আমরা তীব্র নিন্দা করছি এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি। এরই প্রসঙ্গে আপনারা দেখে থাকবেন গতকাল শ্রী অভিষেক ব্যানার্জির একটি কমেন্ট মিটিংয়ে, যেখানে তিনি স্থির করে দিয়েছেন একটা মাত্রা, 42টি আসনের যে নির্বাচন, তাতে উনি একটা ইন্ডেক্স স্থাপন করেছেন 20টা সিটে। উনি বলেছেন 20টার বেশি যদি বিজেপি পায় আমি তাহলে কান ধরে উঠবোস করব, আর 20টার নিচে যদি বিজেপি পায় তাহলে আমার দাবি, মানে ওনার দাবি অভিষেক ব্যানার্জি, যে অমিত শাহ কান ধরে উঠবোস। এই বক্তব্য থেকে আমরা স্থির নিশ্চয় যে এটা পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল আর 42-এর কথা বলছে না, ভাবছেও না। তাদের ইন্ডেক্স নাম্বার এসে দাঁড়িয়ে গেছে 20-তে। তার মানে তৃণমূল ভাবছে আমরা 22টা অন্তত পাবো। তো এটাই প্রতীয়মান যুবরাজের যে কথা তাতে। এবং আমরা বাংলার লোককে এইভাবেই বোঝাতে চাই যে এটা আজকে 20-তে নেমেছেন ওনারা, মানে নিজেদের সিট 22, আর বিজেপির ম্যাক্সিমাম, ওনাদের সিট আরো কম হবে। যদি কংগ্রেস এবং সিপিএম 1-2 করে সিট পায় তাহলে বিজেপির থেকে কম সিট তার ওরা পাবে। বিজেপি যদি 20টা পায়, যেটা বলছেন অভিষেক ব্যানার্জি নিজেই বলছেন, 20টার বেশি পেলে আমি পরাজয় মেনে নেব, কান ধরে উঠবোস করবো ইত্যাদি ইত্যাদি। যদি বিজেপি 20টা পায় আর কংগ্রেস আর সিপিএম 1-2 করে পায়, তার মানেই তো বোঝা যাচ্ছে তৃণমূল এর আসন সংখ্যা 20-র নিচে নেমে আসবে। আপনাদের কোনো অ্যাসেসমেন্ট নেই অভিষেক ব্যানার্জি? না, আমাদের অ্যাসেসমেন্ট আমরা গত 2 মাস ধরে বলে আসছি, আমাদের অ্যাসেসমেন্ট না। এটার কথা হচ্ছে যে আমাদের অ্যাসেসমেন্ট গত 3 মাস 4 মাস ধরে আমরা 23+ বলে এসেছি। সুতরাং আমাদের অ্যাসেসমেন্ট আমাদের জায়গায়। আমরা বলছি সেই অ্যাসেসমেন্টকে আমরা তীব্র ভাষায় আমরা ক্রিটিসাইজ করছি। যারা 42 বলে এতদিন কথা বলে এসছে, তারা 1 লাফে যখন 20-তে নামছে, সেইটা সাধারণ মানুষের কাছে, সেটা মিডিয়াকে সেটাকে তার প্রতিফলন যাতে মিডিয়াতে থাকে, যে কোথায় তারা দাঁড়িয়ে আছে এটা পরিষ্কার করতে হবে তৃণমূল কংগ্রেসকে। আজকে আমাদের প্রধান প্রতিপক্ষ কোথায়? আমরা যখন প্রথমে বলেছিলাম 23+, 23-এর উপরেই আমরা দাঁড়িয়ে আছি। আমাদের কথা আমাদের ভালো লাগছে যে 1 লাফে আমাদের অন্তত 23-এর মধ্যে 20টি আসনকে মেনে নিয়েছেন যুবরাজ। এইটুকুনি আজকে বলার ছিল। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। প্রশ্ন একটাই হচ্ছে, প্রথমত দিলীপ ঘোষের আজকের যে মন্তব্য, সেই মন্তব্যের জেরে কমিশন রিপোর্ট তলব করেছে খড়গপুরে দিলীপ ঘোষের মন্তব্য। দ্বিতীয়ত আরেকটি বিষয়, যে দিলীপ ঘোষ আজকে ওখানে গদা নিয়ে, তরোয়াল নিয়ে যেরকম মিছিল করেছেন, উল্টো দিকে তারই দলের সতীর্থ এবং তিনিও একজন
প্রার্থী পুরুলিয়া জ্যোতির্ময় মাহাতো, তিনি বলেছেন যে প্রশাসনের পরামর্শ মেনে এবং কমিশনের নির্দেশ আমাদের মান্যতা দেওয়া উচিত, সেই কারণেই আমরা এখানে কোনো অস্ত্র নিয়ে মিছিল করছি না। প্রশ্নটা হচ্ছে একই দলে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি, পুরুলিয়া জ্যোতির্ময় মাহাতো তিনিও প্রার্থী, দিলীপ ঘোষও প্রার্থী, তো কে ঠিক, কার আচরণকে সঠিক বলে মনে করে? এখানে তো কোনো দ্বন্দ্ব নেই। কমিশন কি বলেছে আপনারা একটুখানি ভালো করে পড়ে দেখবেন। কমিশন বলেছে শান্তিপূর্ণভাবে সমস্ত প্রক্রিয়াটা করার জন্য, রাজনীতির রং না লাগিয়ে। কমিশনের এই বক্তব্য আছে। কমিশনের কথায় কোথায় অস্ত্রের কথা লেখা আছে আপনারা দেখেছেন, পড়েছেন? সেখানে যদি একজন যদি মনে করেন যে তার ইন্টারপ্রিটেশন এইটা হচ্ছে যে আমরা আজকের দিনে আমরা সেই রামনবমীর মিছিল করব, সেখানে অস্ত্র রাখবো, তাদের ইন্টারপ্রিটেশন সেখানকার মতন করে। আর দিলীপ বাবুরা যেটা করেছেন সেটাও শান্তিপূর্ণ মিছিল, সেখানেও কোনো অশান্তির খবর নেই। গদার জন্য শুনুন, গদা এবং অন্য কিছু সঙ্গে নিয়ে যাওয়া মানেই অশান্তির বাতাবরণ বা সেটাকে বড় করে দেখানো, এটা তো অনুচিত। আমি আবার চাই যে প্রথমের কথাটা আবার রিপিট করছি, আমাদের হিন্দুদের প্রধান দেবী হচ্ছেন মা কালী এবং মা দুর্গা, দুজনের হাতেই অস্ত্র বিদ্যমান। আমরা কবে তাহলে আমরা মেনে নেব তাহলে এটাও অন্যায়? আমরা সেটা মানতে পারি না। হিন্দুরা নিশ্চয়ই করতে পারে, কিন্তু একজন দিলীপ ঘোষ এই মুহূর্তে একজন প্রার্থী, দলের রাজ্য সভাপতি, সেই হিসেবে তারও একটা সাংবিধানিক দায়বদ্ধতা আছে। আপনারা এই জায়গাটাই আমরা বারবার আজকেও মেনশন করেছি। আমরা রাজনীতি এবং ধর্মীয় অনুষ্ঠান আলাদা করে রাখি। আমি প্রার্থী হতে পারি, আজকে সব প্রার্থীদের ঢল নেমেছে যে নামাঙ্কন করার আগে মন্দিরে গিয়ে পুজো দিয়ে তবে যাওয়ার। আমরা দেখছি সেটা, সে দুটোকে আমরা এক করছি না, আপনারাও করছেন না। রাজনীতির সঙ্গে ধর্মের যে একটা সূক্ষ্ম পরিসর থাকবে সেটা ইন্ডিয়ার কনস্টিটিউশন বলে দিয়েছে, ইলেকটোরাল ল বলে দিয়েছে। সুতরাং আজকে দিলীপ ঘোষ প্রার্থী হলে তিনি রামনবমীর মিছিল করতে পারবেন না, মন্দিরে প্রবেশ করতে পারবেন না, এটা কোথাও লেখা নেই। সেখানে তিনি দিলীপ ঘোষ হিসেবেই যাবেন, তাকে অন্য নাম নিতে হবে না। এবং হিজাব করে, আমি একই কথা বলছি, কারণ যিনি হিজাব পরে যাচ্ছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম আবার বলছি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আয়েশা খাতুন নন, 1 নম্বর। দ্বিতীয়, হিজাব পরে যখন যাচ্ছেন ইফতারের পার্টিতে, সেটা একটি বিশেষ সম্প্রদায়ের একটি বিশেষ অনুষ্ঠান, আমরা তাকে সম্মান করি। সকাল থেকে সূর্যোদয়ের থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে তারপরে সেই পার্টি করা হয়, সেই ইফতার পার্টি সেইটা করানো হয়। তার একটা নিয়ম কানুন আছে, সেটা পবিত্র অনুষ্ঠান মাইনরিটি মুসলমান ভাই বোনদের জন্য। সেখানটাতে এক পেট ভাত মাছ খেয়ে বিকেল বেলায় গিয়ে মাথায় হিজাব পরে আমি ইফতার পার্টি করলাম, সেটা ওই ধর্মটাকেও অপমান করা, আর নিজে যে ধর্মটা জন্মগ্রহণ করেছেন সেটাকেও অপমান করা। আমরা এটা মনে করি, অন্য কেউ সেটাকে অন্যভাবে দেখতে পারে, এবং আমরা মনে করি যে এই সম্পূর্ণ জিনিসটা করা হয় রাজনীতির জন্য, এটা ধর্মের জন্য করা হয় না। আজকে আমরা যখন এই সময়েতে এই যে নবমী চলছে, না এটা তর্কের বিষয় না। আপনার অসুবিধা হতে পারে, আপনার মানতে পারেন নাও মানতে পারেন, এটা তর্কের বিষয় না। আমাদের এখানকার যে বক্তব্য অতি পরিষ্কার হিসেবে জানিয়েছি যে ধর্মীয় অনুষ্ঠানের রীতিনীতি আলাদা, রাজনীতির কারণে সব রীতিনীতি ছুঁড়ে ফেলে দিয়ে শুধু ধর্মীয় অনুষ্ঠানটাকে রাজনীতিকরণ আর তার থেকে ফায়দা তোলা সেটা আলাদা। আজকে যখন এখানটাতে রামনবমীর অনুষ্ঠান হচ্ছে বা আমাদের সেই তার রীতিনীতি মেনেই আমরা অনুষ্ঠানগুলো করছি, আমরা বিসর্জন দিয়ে করছি না। এবং আপনাদেরও জানিয়ে রাখি যে সংকীর্ণ রাজনৈতিক মনোভাব ওইখানেই, যখন অন্য রাজনৈতিক যে অন্য ধর্মীয় মতবাদকেও যখন আমরা সম্মান করি না, আমরা সম্মান করি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন হিজাব পরে ইফতার পার্টিতে গিয়ে
তিনি হাত সামনে রেখে প্রেয়ার করছেন, সেই প্রেয়ারটার পেছনে অনেক ত্যাগ এবং সেই দিনকার উপবাস জড়িয়ে আছে। এবং সেই জন্যই আমরা মনে করি তার এই ঘটনাগুলো ইসলামকেও অপমান করে, হিন্দু ধর্মকেও অপমান করে। এটা রাজনীতিকরণ, এটা আমরা মনে করি। এটাতে কেউ মনে করতে পারে বাহ খুব ভালো, তো উনি সকলকে নিয়ে তুষ্টিকরণ করে চলছেন, মনে করতেই পারে, এবং উনি সেইটাই করছেন। আমাদের বক্তব্য হচ্ছে ধর্মকে রাজনীতিতে আনবেন না। এই গত দুদিন ধরে এবং আজকেও যেভাবে রামনবমীর জন্য এই বিশেষ অনুষ্ঠানটাকে আপনি আক্রমণ করছেন, এটাতে হিন্দুদের ভাবাবেগকে আঘাত করছেন আপনারা, এটা আমরা পরিষ্কার। আচ্ছা, একটা বিষয় বলুন, আপনি তো নিজেই বললেন যে প্রশাসনিক প্রধান সবসময় সব ধর্মকে সমান এবং নিরপেক্ষতা বজায় রাখা উচিত একজন প্রশাসনিক প্রধানের। সেক্ষেত্রে আজকে তাহলে নর্থ কলকাতা থেকে যে মিছিলটি বেরোয়, যেখানে উত্তর কলকাতার প্রার্থী রাহুল সিনহা নিজে উপস্থিত ছিলেন, সেখানে রামনাথ কোবিন্দ, যিনি আমাদের রাষ্ট্রপতি, তার ছবি কি কারণে ছিল? কেন থাকতে পারবে না আমি এখনো বুঝিনি। কারণটা কিসে আটকাচ্ছে সেটাও আমি এখনো আমার কাছে ক্লিয়ার নই। আমি যদি আজকে যে কোনো অনুষ্ঠানে আমি গর্ববোধ করি ভারতবাসী হিসেবে, প্রথমে হিন্দু তারপর ভারতবাসী হিসেবে, এবং ভারতবাসীর গর্বের জায়গা হচ্ছে রাষ্ট্রপতি, তার ছবি যদি থাকে এতে আপত্তির কি আছে আমার কাছে এটা এখনো পরিষ্কার নয়। এক, দ্বিতীয়, আপনার যে প্রথম অংশটা তাতে বলে দিন, রাষ্ট্রের দায়িত্বে থাকা মানে সব ধর্মকে সমান করে দেখা, কোনো তুষ্টিকরণের রাস্তায় যাওয়া না। তাই জন্য দুদিন আগেও আপনাদের বলেছিলাম, আমাদের এই রাজ্যের যে প্রথম যিনি চিফ মিনিস্টার ছিলেন, মুখ্যমন্ত্রী বিধান রায়কে কোথাও গিয়ে হিজাব মাথায় দিয়ে বা মাথায় টুপি পরে ইফতার পার্টি করতে হয়নি, প্রমাণ করার জন্যে যে আমি মুসলমান প্রেমী। আপনি মূল প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন। আবার বললাম, আপনি মূল প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন। ওর প্রশ্নটা ছিল, আমি যতদূর দিয়েছি যে রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি একজন, তার উত্তর দিয়েছি আমি। আমি স্পষ্ট উত্তর দিয়েছি যে আমার যে কোনো রকম অনুষ্ঠানে আমি ভারতবাসী হিসেবে প্রসেশন হোক, যে কোনো অনুষ্ঠান গর্ববোধ করে আমার দেশের রাষ্ট্রপতির ছবি নিয়ে যেতেই পারি, সেখানে আপত্তিটা কোথায় আমার কাছে ক্লিয়ার নয়। কোবিন্দ হচ্ছেন আমাদের রাষ্ট্রের রাষ্ট্রপতি, সব থেকে সম্মানীয় ব্যক্তি। আপনারও তো রাষ্ট্রপতি উনি, আপনি যদি ওনার ছবি রাখেন। আমাদের আজকে বাড়িতে ঘরে আমি সঙ্গে নিয়ে, আবার আমি বলছি না, এটা নিয়ে আমাদের তর্কের জায়গা না। আমাদের পরিষ্কার উত্তর এইটা, সেটা আপনি নিতে পারেন নাও নিতে পারেন, যে রাষ্ট্রপতির ছবি নিয়ে যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতে গর্বিত ভারতবাসী যেতে পারে, এবং তাতে কোনো রকম ভাবে বাধা নিষেধ বা কোনো প্রশ্ন ওঠালে, আজকে যে কথাটা উঠছে বারবার চারিদিকে যে কিছু হলে দেশভক্তি, সেটা কি, দেশটা কি যে তাকে ভক্তি করব? এটা তো চারিদিকে দেখছি এক শ্রেণীর লোকের মধ্যে, যারা হচ্ছেন, আমরা অনেক জায়গায় টুকরে গ্যাংও বলছি, আবার অনেককে আমরা বলছি যারা দেশভক্তিটাকে মনে করেন যে বড্ড বেশি একটা ক্লিশে থিং, দেশভক্তি বলে কিছু নেই। আমরা দেশভক্ত, এবং ভক্ত বলেই দেশের রাষ্ট্রপতির সম্মান জানিয়ে সঙ্গে নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা এর মধ্যে কোনো রকম দেখি না দ্বিচারিতা আছে। আর কিছু? ধন্যবাদ।